নেওয়া কথা বলবো। এখন যেহেতু জামাত সবচেয়ে ভালো অবস্থানে আছে বলে আমি মনে করি, আমি জামায়াতটা দিয়ে শুরু করি। মানে আলোচনার পাশাপাশি দাবি দাওয়া নিয়ে জামায়াত রাজপথে থাকছে। ইসলামপন্থী বেশ কিছু দল নিয়ে গতকাল থেকে মানে বৃহস্পতিবার থেকে রাজপথে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনের আগেই তারা জুলাই সনদ বাস্তবায়ন চান। এই দাবিতে তাদের বড় সঙ্গী এখন ইসলামী আন্দোলন। সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চেয়ে অনেকদিন ধরে সোচ্চার তারা। পিআর নিয়েও আসলে একটু কথা বলতে হবে। আচ্ছা, আসলে পিআর জিনিসটা কি আপনারা বোঝেন? পিআর জিনিসটা কি আমি একটু বুঝি, আমি অল্প করে বলি। আসলে দেখেন, পিআর হইলে আপনি আপনার সংসদীয় আসন, ধরা যাক সেইটা হচ্ছে বাংলাদেশ 123 নাম্বার বাংলাদেশ সংসদীয় আসনের মধ্যে যে আপনি ভোটটা দিবেন, ভোটটা আপনার প্রার্থীর আসলে দিবেন না, আপনার দলরে দিবেন। আগে থেকে এইটাতে দেয়া থাকবে যে এরা হচ্ছে আমার দলের মনোনীত সংসদ সদস্য, বা যারা আমি জিতলে, আমার দল জিতলে তাদেরকে ওইখানকার সংসদ সদস্য বানানো হবে। তার মানে আপনি কিন্তু সরাসরি ভোট দিবেন না। অনেকটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো আপনি ভোট দিবেন হচ্ছে পরোক্ষভাবে। দেখেন, একদিক থেকে কিন্তু আমরা আসলেই বলতেছি যে জুলাই সনদ বা জুলাই যে আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষাটা আমাদের দেয় হচ্ছে আমরা যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করে না রাখি। আমাদের ক্ষমতা যাতে একটা মানুষের কাছে একটা ক্ষমতার বলয়ের মধ্যে যেটা যেন আটকে না পড়ে। অন্যদিকে এই পিআর পদ্ধতির নামে আমরা তার কাছেই আবার আসলে ক্ষমতা দিতে চাইতেছি, সে কারে কোন জায়গার এমপি মনে করবে বা না করবে তার উপরে। কেন, কিসের জন্য? একটা কিছুর জন্য। এখন জামাত ইসলামের এই কথা কইতে আমার আর ভাল লাগে না যে আসলে জামাত ইসলামী মনে করতেছে এমনিতে সে যত আসন পাবে তার চেয়ে বেশি আসন পাবে সে পিআর হইলে। মানে এমনিতে আসন পাবে সে ধরা যাক হচ্ছে 10টা, পিআর হইলে সে আসন পাবে হচ্ছে 27টা। এই একটা কারণ ছাড়া জামায়াতের মতো বুদ্ধিমান, কৌশলী এবং যুক্তিবাদী দলের পিআর চাওয়ার আর কোনো, অন্ততপক্ষে নিম্নকক্ষে পিআর চাওয়ার আর কোনো কারণ আমি আসলে দেখি না। একই রকম কথা এই মানে প্রফেসর সলিমুল্লাহ খান, যাকে গণবুদ্ধিজীবী বলা হয়, তিনিও বলেছেন পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয়, আমি তাকে কোট করছি, দলকে ভোট দিতে হবে। মানে প্রার্থীকে নয়, দলকে ভোট দিতে হবে। এখন আমরা দল বলতে কি বুঝি? দল বলতে বুঝি হচ্ছে একটা ব্যক্তি। মানে এটা তার কোট না, তার কোটটা আসলে আগে পুরোপুরি পড়ে নেই। তার কোটটা হচ্ছে পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয়, দলকে ভোট দিতে হবে। এতে করে পার্টির নেতার হাতে ক্ষমতা কুক্ষিগত করার বিষয়টি আরও বৃদ্ধি পাবে, শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের সুযোগও বাড়বে। দেখেন, এমনিতেই শীর্ষ নেতাদের কথার বাইরে কিছু হয় না। এরপরে যদি আপনি পিআর পদ্ধতি করে উনি কারে মনোনয়ন করবেন, তিনি এমপি হয়ে আসবেন, এইটা যদি আপনি পাশ করেন, তাহলে এইটা আপনি এটা নিয়ে কি করবেন আমি জানি না। জুলাই সনদের কথায় ফিরে আসি। জুলাই সনদ নিয়ে জামাতের যে প্রস্তাব, সেখানে আরেকটি দিক তাদের সম্প্রতি আমাদের সামনে এসেছে। তাদের প্রস্তাব হচ্ছে জুলাই সনদের যদি কেউ বিরোধিতা করে তাহলে নির্বাচনে তার প্রার্থিতা অযোগ্য ঘোষিত হবে, ভেরি গুড। জুলাই সনদের বিরোধিতা করলে তার রাষ্ট্রদ্রোহের সামিল বলে গণ্য করতে হবে, ভেরি গুড। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পারে, ভেরি গুড কইতেছি, কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বয়ানের বাইরে কিছু বললে হামলা মামলা দেওয়া হয়, জুলাই সনদ নিয়ে কি সেই ভূমিকা এখন নিতে চাইছে জামায়াত? প্রশ্নটা রাইখা গেলাম। যখন সব পক্ষ ক্ষমা করবেন, যখন সব পক্ষ আলোচনার টেবিলে আছে, সেই বিষয় নিয়ে জামাতের রাজপথের কর্মসূচির বিরোধিতা করছেন বিএনপি নেতারা আবার মানে রাজপথের কর্মসূচির বিপক্ষে। তারা রাজপথের কর্মসূচি চায় না। তারা বলতেছেন আলোচনার মধ্যে আবার আন্দোলন হচ্ছে স্ববিরোধিতা, কারণ সাধারণত আলোচনা মীমাংসা ছাড়া পণ্ড হলেই রাজপথের আন্দোলন হতে পারে। রাজপথের বিক্ষোভ কর্মসূচি মানে নাগরিক দুর্ভোগ তৈরি হবে। কিন্তু জামায়াত ও আরও কিছু দলের কর্মসূচি নিয়ে আশ্চর্য রকমভাবে, আমি এখানে বলি আশ্চর্য রকমভাবে চুপচাপ সরকার। জামায়াত যাতে রাজপথে না যায়, আলোচনার সুযোগ আরও বাড়ানো হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনও এই জাতীয় কোনো আহ্বান জানাচ্ছে না। কেউ যে বলছেন বিএনপিকে চাপে রাখতে সরকারের ইন্ধন ইসলামী দলগুলো রাজপথে, এই অভিযোগও আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ডক্টর ইউনূস সরকারকে ইদানিং বিএনপির দিকে ঝুঁকে থাকতে দেখা গেলেও অনেক বিষয়ে বিএনপি নয়, জামায়াত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে তাদের বোঝাপড়া বেশি। কেউ বলতেছেন এটা দিনের আলোর মতো স্পষ্ট। আসলে মানে ওই লন্ডনে তারেক সাহেবের এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে আমরা কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক ধরনের সাংঘাতিক বিএনপি প্রীতি এবং 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 এটা কিন্তু উভয়
উভয় পক্ষের, মানে এটা একটা রেসিপ্রোকেট করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বিএনপি প্রীতি, বিএনপির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রীতি, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন কিন্তু আবার মনে হইতেছে যে ওই ঐক্যমত্য কমিশনের একটু চুপ থাকা, জামায়াতের রাজপথে আন্দোলনের ব্যবস্থা করা, একটা পিআর পদ্ধতি নিয়ে হঠাৎ করে একটা কথাবার্তা বাড়ানো, এতে আবার কেউ কেউ বলতেছেন যে এই সরকার আসলে মানে উপরে উপরে বিএনপি হলো, তলে তলে জামায়াত। এইটার মিনিংটা কি আসলে আমি ঠিক জানি না। বিএনপি হোক বা জামায়াত, আমরা এই সরকারের থেকে শুধু ন্যায্যতা আশা করি। আমি মনে করি যে আপনারা ন্যায্য পক্ষে থাকবেন এবং দয়া করে আপনাদের অবস্থান একটু পরিষ্কার করবেন। সরকারের অবস্থান যে আমরা পরিষ্কার হইতে পারি না, এটা একটা দারুণ ঝামেলার ব্যাপার কিন্তু। এবং এর ফলে কি হয়, এর ফলে নানা ধরনের গুজব আসে, আমরা নানা ধরনের জিনিসগুলি চিন্তা করে নেই, কখনো এটা ঠিক চিন্তা, কখনো বেঠিক চিন্তা। যেমন ধরেন আমাদের সাংবাদিক নেতা শফিক ভাই বলছেন দুনিয়াতে এমন কোনো শক্তি নাই যে ফেব্রুয়ারির নির্বাচন পিছাই দিতে পারে। এখন শফিক ভাইয়ের কথায় তো আমাদের আস্থা রাখতেই হবে, তিনি সরকারের মুখপাত্র, প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে উনি কথা বলেন। তো প্রধান উপদেষ্টাও নিশ্চয়ই মনে করতেছেন সরকারের এমন কোনো শক্তি নাই এটাকে ঠিকায় রাখতে পারে। সেই হিসাবে আমি আসলে প্রথম যেটা শুরু করছিলাম যে ইলেকশন সেরকমভাবেই হবে, ফেব্রুয়ারিতে হবে। কিন্তু হঠাৎ করে কিছু কিছু বিষয় সামনে আসাতে মনে হয় এই সরকারের মধ্যে আবার বোধহয় কোনো কিছু একটা চাওয়া আছে। ওই যে কানাডায় চলে যাওয়া, শফিক ভাই বলছিল না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কানাডায় চলে গেছে, এই জন্য সরকার প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার দেখা হবে না, পরে দেখা গেল উনি কানাডায় যায় নাই। এখন আমি খালি বুঝতে চেষ্টা করতেছি কোনো শক্তি ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি করে ঠেকাতে পারবে না ইলেকশন ফেব্রুয়ারি হওয়ার থেকে। এর মধ্যে থেকে কি যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় বা মার্চে না হয় বা 2025-26 ফেব্রুয়ারিতে না হয়, তিনি কি কোনো কিছু একটা শব্দ আবিষ্কার করতে পারবেন, আমাদের শব্দ বা কোনো একটা কথা এটা বলতে পারবেন যে না দুনিয়ার কোনো শক্তি না, গায়েবী শক্তি বা মঙ্গল গ্রহের শক্তি বা আরও অ্যান্ড্রোমিডা গ্রহাণুপুঞ্জের কোনো শক্তি, মানে ওইখান থেকে কোনো একটা শক্তি আসবে? মানে আই ডোন্ট নো এটা উনি কি মনে করছেন। আমি একটু আবার জামাত ইসলামের প্রসঙ্গে ফিরে আসি। ইসলামপন্থার রাজনৈতিক গন্তব্য বা জামাত ইসলামের রাজনীতিটা আমার মনে হয় খুব, যারা আসলে পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন তাদেরও মানে খুব শক্ত করে তারা খেয়াল করতেছেন, মানে খেয়াল তো করতেছেনই, মানে তাদের খেয়াল করা উচিত বলতে চাইতেছিলাম, পরে দেখলাম আমার থেকে তো তারা বেশি উচিত বোঝেন, তারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামপন্থার রাজনীতির যে উত্থান ঘটেছে, যে সেইটা আগের চেয়ে অনেক বেশি লোকপ্রিয়, এটা সবাইকেই মোটামুটি কবুল করতে হবে। জামায়াতের নেতৃত্বে ইসলামিক দলগুলোর রাজনৈতিক জোট গঠনের চেষ্টা মানে চলতেছে। কিন্তু মুশকিল হইল ঈমান বা যেটাকে আকীদা বলা হয়, সেই সব জায়গায় তাদের যে বিবাদ তা এখনো মীমাংসা হয় নাই। বিশেষ করে বর্তমানে রাজনৈতিকভাবে গুরুত্ব পাওয়া হেফাজতের শীর্ষ নেতারা জামায়াতের কঠোর সমালোচনা করতেছেন। হেফাজত ইসলামী বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী গত মাসেই বলেছেন জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরব্বীরাও বলে গেছেন, মানে এটা কিন্তু তার কথা, আমার কথা না। সম্প্রতি তিনি আবার আশঙ্কা নিয়ে বলেছেন, অর্থাৎ বাবুনগরী সাহেব আশঙ্কা নিয়ে বলেছেন, কোট করছি, জামায়াত সরকার আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। এর প্রতিবাদ করে জামাত অবশ্য প্রেস রিলিজ দিয়েছে। সেখানে তারা দাবি করেছে জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী, জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী কোনোদিন কর্মী, দেওবন্দি কিংবা সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন, এর প্রমাণ নাই, এর কোনো প্রমাণ নাই। দেশের অনেক ইসলামী দল প্রত্যেকের আবার দাবি তারা নিজেরাই সঠিক। তাদের এই বিতর্ক অবশ্য ঈমান আকীদাগত জায়গা থেকে। এক্ষেত্রে সাধারণ মানুষ কোন পথ বেছে নেবে রয়েছে সেই জটিলতাও। কোনো ইসলামপন্থী রাজনৈতিক সরাসরি ইসলামী শরিয়া, ইসলামিক খেলাফত কায়েমের কথাও বলেন। এটা আবার গণতন্ত্র খেলাফতের মিশ্র কেউ আবার এইটা দাবি করেন যে আমরা গণতন্ত্র এবং খেলাফতের একটা মিশ্র ব্যবস্থার পক্ষে। এখন জামাতে ইসলামী আসলে কি চায়, আমি এই প্রশ্ন এখন জামায়াতের নেতাদের সঙ্গে আমার কথা হইলেই জামাত ইসলামী আসলে কি ধরনের সরকার ব্যবস্থা চায়, কি ধরনের দেশ চায়, এবং তারা নিজেরা আসলে জামায়াতি ইসলামটা বলতে আসলে কি বুঝাইতে চায় সেটা নিয়ে আমি একটু জানতে চেষ্টা করি। এই জানতে চেষ্টা করে আবার কেউ আমার উপর রাগ করছেন, যেন আমি প্রশ্ন তুলছিলাম যে আসলে শরিয়া ভিত্তিক ব্যবস্থা কি জামায়াত কায়েম করবে। আমি এই প্রশ্ন করছিলাম আসলে এইটা কি ইসলামী দলগুলি কায়েম করতে পারবে, এটা কোন দেশের মতো করে কায়েম করতে পারবে। আমি এই প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে কি শরিয়া বিরোধী কোনো আইন আছে। তো সেই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে তো সুদ ব্যবস্থায় আছে, সুদ তো ইসলামে হারাম আছে, তারপরেও এটা বাংলাদেশে এটা চালু আছে। আসলে আমাকে
মানে আমার বুঝ মতো সুদ হালাল সুদ ব্যবস্থা বাংলাদেশে চালু আছে, এইটা শরিয়ার সাথে সাংঘর্ষিক কিনা এতে আমাকে একজন নয় কয়েকজনই আলেমী এটার মধ্যে আমাকে বলেছেন যে বাংলাদেশে যদি এমন হইতো যে কেউ না চাইলেও সুদ তাকে নিতেই হবে, সুদ তাকে নিতেই হবে, তাইলে সেটা হারাম হইতো। তো আমি এটা ভালো জানি না, শরিয়ার ব্যাখ্যা এটা আমি ভালো জানি না। আমার ধারণা ছিল সুদ যেহেতু বাধ্যতামূলক নয়, কেউ যদি চায় সে সুদের বাইরে থাকতে পারবে, তাইলে সেইটা আসলে হয়তো শরিয়া বিরোধী নয়। এখন এটা যদি শরিয়া বিরোধী হয়, তাহলে জামাতে ইসলামী বা ইসলামী দলগুলো কি আসলে এই যে সুদ ব্যবস্থা, মানে সুদী অর্থনৈতিক ব্যবস্থা, মানে ইন্টারেস্ট ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ ব্যাংক ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার বিপক্ষে তারা অবস্থান নিবে? এইটা আসলে তারা কি বলতে চায়, মানে তারা আসলে কি জানতে চায়? আমার এটা জানার ছিল যে পোশাক আশাক এবং বিশেষ করে সহশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদের একসাথে মানে কথা বলার ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে একসাথে পথ চলার ক্ষেত্রে সেইটাতে শরিয়ার বিধান কি বা শরিয়া এটাতে কি আসলে বাধ্য করে, সেই প্রশ্নের উত্তরেও মানে আমি যেটা বুঝেছি অ্যাডভোকেট শিশির মনির তিনি বলছিলেন যে যে এই ব্যাপারটায় জামাত ইসলামী মনে করে প্রাইভেট স্পেস বলে একটা ব্যাপার আছে, এইখানে তাদের হাত দেওয়ার কোনো এখতিয়ার তাদের বা কারোই আসলে নাই, এবং জামাত ইসলামী এক ধরনের ইনক্লুসিভনেসের পক্ষে। আমি ডাকসুর ইলেকশনে কথা বলে তাদেরকে বলেছিলাম যে ডাকসুর ইলেকশনে তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে ক্যাম্পেইন করা হয়েছে, যেভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়েছে, যেভাবে ক্যাম্পেইনে অন্যান্য ছাত্র ছাত্রীদের সাথে বা ছাত্রী ছাত্রদের সাথে যেভাবে কথা বলেছে ইসলামী ছাত্র শিবির, তারা সেইটা কি তাদের গঠনতন্ত্রের পক্ষে কিনা আমি এবং জামায়াতে ইসলামীও এটা অনুসরণ করবে কিনা সামনের ভোটের পক্ষে। তিনি তখন বলেছেন যে হ্যাঁ, এই ধরনের রূপান্তর বা পরিবর্তন ইসলাম অনুমোদন করে এবং তারাও সেটি আসলে করবেন। তার মানে এই রূপান্তর আমি জানি না এখানে জামাত ইসলামী শরিয়া করবে কিনা, এই রূপান্তর করবে কিনা, মডার্ন একটা মডার্নটা আসলে আমি 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 খুব করে আসলে মডার্ন বলতে চাই না, যে বর্তমান যে দুনিয়ায় যে ব্যবস্থাপনাগুলি চলে আসতেছে বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনা, সেইটার ক্ষেত্রে বা শরিয়া কাজ করবে কিনা। আবার অন্যদিকে জামায়াত ইসলামী নিজেই রূপান্তরের কথা বলছে বা জামাত ইসলামীর নেতারা নিজেরই রূপান্তরের কথা বলছেন, এটা আসলে কোন দিকে যাচ্ছে এটা একটু পরিষ্কার করা দরকার বলে মনে হয়। তো যাই হোক, আমি এইটার উত্তর খুঁজেছিলাম যে জামায়াত ইসলামী আসলে কি চায়। তো এই টক মানে আমার একটা আলোচনায় অংশ নিয়ে ছাত্র শিবিরের সাবেক এক শীর্ষ নেতা, বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব একটু বলেছেন, আমি তাকে একটু কোট করি। যতটুকু জানি জামায়াত মানে আমি তাকে কোট করছি, কোট, যতটুকু জানি জামায়াত খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চর্চার পক্ষে, খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চর্চার পক্ষে, কারণ খেলাফত ও গণতন্ত্র সাংঘর্ষিক নয়, দুটির সমন্বয় হতেই পারে। এই মিশ্রণকে গোজামিল মনে করা কোনোভাবেই ঠিক হবে না। শুধু জামাত নয়, তারা কেমন শাসন দিতে চায় সব ইসলামী দলেরই এ বিষয়ে স্পষ্ট করা দরকার। মানে উনার কথা ডক্টর কালিব ভালো বলেন তো, উনার কথার বাইরে উনার কথা আসলে মানে ব্যাখ্যা করা কিছু নাই। উনি বলছেন যে গণতন্ত্র এবং খেলাফত, যেহেতু খেলাফত আর গণতন্ত্রকে তিনি সাংঘর্ষিক বলতেছেন না, তিনি এটা একটা মিশ্র ব্যবস্থার মধ্যে আনা যাইতে পারে বলে এটা সম্ভব বলে তিনি মনে করতেছেন। কিন্তু পাশাপাশি তিনি এইটাও বলতেছেন জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর এটা পরিষ্কার করা দরকার যে আসলে এটা কি ধরনের ব্যবস্থা হবে। জনগণের জানার রাইট আছে যে জনগণ আসলে কোন ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সরকার বা একটা দেশ পরিচালিত হইতে দেখবে। এখন দেখেন, এমন একটা সময় এই কথা আমরা আলোচনা করতেছি যখন ইসলামপন্থী রাজনৈতিক মানে যদি বলি রাজনীতিরই অন্যতম কণ্ঠস্বর মামুনুল হকের নেতৃত্বে, জনাব মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাবুল সফর করছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করছেন, যেখানে রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন হেফাজত নেতাও তার সঙ্গে আছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন প্রকাশ্যে যাই বলা হোক না কেন, আফগানিস্তানের সরকারের পরিচালনায় তালেবান মডেল জানতে বুঝতেই তাদের এই সফর। আবার এটাও ঠিক, এই নেতাদের কয়েকজনের সঙ্গে তালেবান নেতাদের আগে থেকেই সম্পর্ক ও যোগাযোগ রয়েছে, এটা তারা নিজেরাই বলেছেন। তো আবার একটু জামাতের কথা আসি। জামায়াত যে মডেল অনুসরণ করে সেই মওদুদিবাদের সূচনা কিন্তু আধুনিক জীবনের সঙ্গে সমন্বয়ের কথা বলে, কিন্তু সেই 40 দশকে মাওলানা মওদুদির সময় যা আধুনিক ছিল সেটা কি এখন প্রাচীন হয়ে গেছে কিনা, এখন কি সেটা কার্যকর করা যাবে কিনা, জামায়াত ইসলামী আসলে কি চায়, মানে এটা আসলে পরিষ্কার করাটা এখন সময়ের দাবি। কারণ এই যে ডাকসু নির্বাচনে নারীদের প্রার্থী করা, ছেলে মেয়েদের একসঙ্গে ভোটারের প্রচার নামানো, আমি আবারও বলি এই 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 ব্যাপারগুলি
আসলে কি তাদের গঠনতন্ত্র অনুমোদন করে, অনুসরণ করছেন তারা শরিয়া? যদি অনুসরণ না করেন তারা কি নিজেদেরকে রূপান্তর আরও করবেন, কতটুকু করবেন, কিভাবে এইটা কতটুকু রূপান্তর করবেন এটা কীভাবে ঠিক করা হবে সেটা কিন্তু তাদেরকে বলতে হবে। আবার বিজয়ের খুশিতে আপনারা দেখেন ছাত্রদের হিজাব 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 বলে স্লোগান দেওয়া কিন্তু আরেক রকম আচরণের সাক্ষ্য দেয়। আমি কোনোটারই পক্ষে বা বিপক্ষে না, আমি কিন্তু নিজে এইটা অসংখ্যবার লিখেছি, বলেছি। আপনারা আমার নামে মানে গুগল দিলেও দেখবেন যে আমি মনে করি এইটা দাড়ি, টুপি, হিজাব, টিপ সব কিছু একসঙ্গে চলতে পারে, এটা যার যার নিজস্ব হিসাব। এমনকি জামায়াতের নেতা, আমি অ্যাডভোকেট শিশির মনিরের কথা বলতেছিলাম, তিনিও স্পষ্টভাবে বলেছেন যে আমরা কারো প্রাইভেট স্পেসে হাত দেওয়ার মানে আমরা মনে করি না যে এটা আমাদের জন্য সমীচীন। তো গত এক বছরের নারীদের চলনে বলনে যে কথিত তৌহিদি জনতার হস্তক্ষেপের নানা তৎপরতা, তার বিরুদ্ধে আমরা জামায়াত শিবিরকে অবস্থান নিতে দেখেছি, যে অবস্থানটা আবার ততটা কঠোরও নয়। মানে তারা কি একটা ডিলেমার মধ্যে আসেন, মানে কারণ আমাদের সাথে কথা হলে জামায়াত নেতারা সবসময় মবের সমালোচনা করেন, তারা বলেন যে না, এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এগুলি করা যাবে না। আমার মনে হয় যে জামাতে ইসলামী এখন যে সুখের সময়টা পার করছেন, যে সময়টার মধ্যে তারা আত্ম উপলব্ধিটাও বা পরবর্তী কর্মপন্থাও তারা ঠিক করবেন, এইটা আমাদের একটা দাবি। আমি বিএনপিতে যাওয়ার আগে একটু জুলাই সনদ নিয়ে একটু কথা বলে নিই, মানে বিএনপিকে দেখার আগে একটু জুলাই সনদ নিয়ে একটু কথা বলে নিই। ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে এটা আমার বিবেচনা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা জুলাই সনদের মাধ্যমে জুলাই আন্দোলনের মিত্রদের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে চান, যা রাষ্ট্র সংস্কারের রূপরেখাও বটে। কিন্তু এই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বিবাদ দেখা যাচ্ছে। বিশেষ করে জুলাই সনদ নিয়ে অনেকটা মুখোমুখি আগেই বলছি যে বিএনপি ও জামায়াত। জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াতের যে বিরোধ, সেখানে নিজ নিজ দলীয় সুবিধার দিকেই যে তাদের নজর, সেটা কিন্তু পরিষ্কার। তারা যে ক্ষমতামুখী দল সেই প্রমাণও রাখা হচ্ছে বারবার। আমার কিন্তু সমস্যা নাই, মানে দলের ক্ষমতামুখী হওয়া উচিত, দলের হচ্ছে মানে ওই যে এই খঞ্জনি বাজায় গান গাওয়ার জন্য একটা দল হওয়া উচিত না, তাদের ক্ষমতামুখী হওয়া উচিত। রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য তাই হওয়া উচিত, এটা গুরুজনরা বলেন, আমিও মানি। বিএনপি চায় জুলাই সনদ নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, জাতীয় নির্বাচন বিজয়ী হয়ে তাদের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে বলেই তাদের এই অবস্থান বলে আমরা মনে করছি। তবে আমরা কোথায় একটু দ্বিধায় আছি বিএনপি জানেন, মানে জনাব তারেক রহমান, আপনি জানেন আমাদের আসলে দ্বিধাটা কোন জায়গায়। বেগম খালেদা জিয়া আমার অনুষ্ঠান শুনবেন কিনা জানি না, জনাব তারেক রহমান শুনবেন কিনা তাও জানি না, তবু একটু বইলা রাখি, ওই যে লেখে না বড় বড় মানুষের কাছে পৌঁছাতে না পারলে একটা খোলা চিঠি, এরকম একটা খোলা চিঠির জায়গায় আমাদের অবস্থাটা একটু বলি। আপনারা যে বলতেছেন সরকারে এসে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আমরা কোথায় আপনাদেরকে একটু অবিশ্বাস করতেছি জানেন? 90-এর আন্দোলনের পর, মানে এরশাদ বিরোধী এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে ভাগানোর পরে একটা 3 দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল, তাই না? বিএনপি ক্ষমতায় আসছিল তারপর 1991 সালে। বিএনপি ক্ষমতায় এসে সেই কি 3 দলীয় জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করে নাই। জিজ্ঞেস করলে আবার বলে কেন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রাইম মিনিস্ট্রিয়াল পদ্ধতিতে গেলাম না। আসলে বিএনপির নেতাদের আমরা এইটাও বলতে শুনছি যে 3 দলীয় জোটের রূপরেখায় তো রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন দেওয়ার কথা, যে আমরা বিবিসি সিএনএন দিয়েছি। 1991 সালে বিবিসি সিএনএন আধা ঘন্টা করে দেওয়া হয়তো, সেইটার কথাও তারা বলে। অর্থাৎ তারা গোজামিল দিয়ে, তারা তো বাস্তবায়ন করেনও নাই, কিন্তু গোজামিল দিয়ে তারা বলেছেন যে তারা এটা বাস্তবায়ন করেছেন, এটুক করেছেন, ওটুক করেছেন, তা করেছেন, ও করেছেন। কিন্তু আমাদের হতাশা হচ্ছে যে আমরা জানি আপনারা যেটা ছিল সেটা আপনারা করেন নাই। তো জুলাই সনদ নিয়ে যদি আমরা আপনার উপর নির্ভর করি, সেটার আলোকে রাষ্ট্র সংস্কার হবে, সেই ভরসা যদি আমাদেরকে রাখতে বলেন, তাইলে মানে আমরা যে সেটা রাখতে পারবো না, সেই ভরসা যে আপনাদের উপরে নাই, সেটা কি আপনারা জানেন? মানে এই জিনিসটা কি যে আপনারা যে জানেন না, এটা যে আমরা জানি, এটা কি আপনারা জানেন যে আমরা আসলে আপনাদের উপরে সেই ভরসা এখন নাই। এখন বিএনপি রাজনীতি নিয়ে একটু কথা বলি। মানে আবার ওই এরশাদ বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখার কিছু বিষয় সামনে আনি। 91-এ বিএনপি ক্ষমতায় এসে সংসদীয় সরকার ফিরে আনে, যাতে মানে তখনকার বিরোধী দল আওয়ামী লীগও সমর্থন দেয়, যা 3 দলীয় রূপরেখার একটা অর্জন। হ্যাঁ, একটা অর্জন। কিন্তু 3 জোটের রূপরেখা অনুযায়ী আমি বলছি যে বেতার টিভি স্বায়ত্তশাসন দেয় নাই, তখনকার মতো এগুলি সাহেব বিবি গোলামের বাক্স হিসেবে রয়ে গেছে। বিরোধী দলের মত দমন করার জন্য আমরা রাষ্ট্রদ্রোহ মামলা দেখছি, মানে রাষ্ট্রদ্রোহ মামলার যথেচ্ছ চার দেখছি।
যার মত যে সময় পছন্দ হয় নাই সেই সময় সেটা করতে আমরা দেখছি। আমরা বিএনপির আমলে ইলেকশন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা দেখছি, মাগুরার উপনির্বাচন দেখছি, মিরপুরের উপনির্বাচন দেখছি, মানে মানে ক্ষমতার কেন্দ্রকে কেন্দ্রীভূত করা দেখছি, মানে যেটা হওয়ার কথা ছিল না সেগুলি আমরা দেখছি। 90 পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় ভোট কারচুপির এই ঘটনাগুলি, মানে মাগুরা যেটাকে আসলে প্রথম ভোট কারবাচন বলা হয়, মানে এইটাকে নিয়ে কিন্তু আমার স্পষ্ট বডে আছে, কারণ ওইসব আমরা রাস্তায় বলতে রাজপথে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি, বিএনপিকে ভোট ডাকাত বলছি। মানে মানে ঘটনা হচ্ছে কি, এখন আমি বিএনপিকে 90, 92, 93 সালের যেভাবে দেখতে চেষ্টা করতেছি, এই সময় আইসাও কি আমি বিএনপিকে সেভাবে দেখবো? বিএনপির কি কোনো পরিবর্তন হয় নাই? হইছে বোধ হয়, কিন্তু আমরা কেমনে জানবো ভাই? আপনাদের উপরে যে আমরা আস্থা রাখবো সেটা আমরা কেমনে রাখবো? মানে মানে আমরা আপনি কি এইটা আপনাদের মনে আছে যে 3 জোটের যে রূপরেখা, যে অঙ্গীকার, সেইটাকে এরকম করে দুমড়ায়া মুচড়ায়া আপনারা 1996 সালে 15 ফেব্রুয়ারি মানে একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করছিলেন। অবশ্য আন্দোলনের মুখে কয়েকদিন পরে আপনারা মানে আপনাদের সাথে আওয়ামী লীগের একটা বড় তফাৎ হচ্ছে, আপনারা গোয়ার্তুমি করেন নাই, আপনারা নতুন নির্বাচন দিচ্ছেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করছেন এবং নিজেরা পদত্যাগ করছেন। সেই জন্য আপনাদেরকে ইন্ডিয়া যাইতে হয় নাই, সেই জন্য আপনাদেরকে বড় বড় কথা বইলা কোনোদিন পলায় না বইলা এখন একদম পলায়েই থাকতে হয় নাই। এইটা ঠিক, আপনাদের সাথে আওয়ামী লীগের একটু পার্থক্য আছে, কিন্তু ঘটনা হইতেছে যে এই যে 91 থেকে 96 পর্যন্ত আপনারা ক্ষমতা ছিলেন, 15 ফেব্রুয়ারির একটা ইলেকশন করলেন, করার পর আবার পদত্যাগ করলেন, পরে আবার আরেকটা ইলেকশন হইল এবং সেখানে এক মেয়াদ ক্ষমতায় আওয়ামী লীগ থাকলো। তাদের কর্মকাণ্ডে জনগণ খুশি ছিল কি খুশি ছিল না সেইটার জবাব আমরা আবার 2001 থেকে 2006 মেয়াদে বিএনপির জোটে আমরা দেখলাম। তো সেই বিএনপির জোট সরকার যে খুব ভালো কিছু করেনি সেটা পরে জনগণ খুবই বুঝাই দিছে।